ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য 111-কে ইনভাইট করে? আগে তার প্রমাণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তার চাইতে বড় কথা, আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন? আপনি তো উপদেষ্টা। আমি বলতে পারি আমি সরকারে নাই, আমি ক্ষমতায় নাই, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে বলছি, 5 আগস্টের পর থেকে এই ঘটনা ঘটার আগের দিন পর্যন্ত একবার আমার মনে হয়নি যে এই সরকারের আমলে এই রকম একটা নৃশংস ঘটনা ঘটতে পারে। এমন যদি হতো, মিছিল করবার সময় হঠাৎ গুলিতে তৌহিদ মারা গেছে, অথবা মারামারি হয়েছে, সেই মারামারিতে লাঠির বাড়িতে অস্ত্রের আঘাতে সে মারা গেছে, সেটাও হয়তো একভাবে মারা যেত। কিন্তু যৌথ বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, জেনে শুনে, তো জেনে শুনে নিয়ে গেছে। এবং তারপরে তার লাশ যখন পাওয়া গেছে, তখন সেই লাশের পেটে, পিঠে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমি এই সরকারের কাছে বলি, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি, এই সরকারের যত উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই জন্যে আপনারা আপনাদের ব্যাখ্যা প্রদান করেন। কেন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে? কেন তাকে নির্যাতন করা হলো? কেন তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন? আপনারা কি আওয়ামী লীগ? আপনারা অতীতের কোনো স্বৈরাচার, বিশ্বের কোনো স্বৈরাচারের প্রতিনিধি আমরা? তাহলে কেন তৌহিদের শরীরে যৌথ বাহিনী ধরবার পরে, মৃত্যুর পরে তার শরীরে আমরা আঘাতের চিহ্ন দেখলাম? ডক্টর ইউনূস ভালো মানুষ, তার সম্পর্কে, তার বিরুদ্ধে কথা বলি না আমরা, আমি বলি না, সমালোচনা করি, ভুল যদি মনে করি সেটা বলি, কিন্তু এরকম মনে করি না ডক্টর ইউনূস একজন জালিম, মনে করি না তিনি অত্যাচারী, মনে করি না তিনি লোভী, মনে করি না তিনি ক্ষমতা লোভী। কিন্তু এই ঘটনা ঘটবার পরে তার নীরবতা আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করি প্রফেসর ইউনূসের অথবা তার সরকারের পক্ষ থেকে, তার পক্ষ থেকে কোনো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল, কি হয়েছে, কেন হয়েছে, সেই জন্যে আপনারা দুঃখিত কি না। আমি দাবি করছি এই সরকারকে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয় সবার কাছে, তার পরিবারের কাছে, তার দলের লোকের কাছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের কাছে। এক ব্যাখ্যায় যেন বিষয়টার নিষ্পত্তি হয়। আর সেই ব্যাখ্যায় যদি আবার নতুন করে বিতর্ক তৈরি হয়, স্যার এটা জানবেন, রাজনীতি এরকমই জিনিস, যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ঘটনা গড়াতে থাকে এবং সেটা পেকে যায়। কোন রকম ইস্যু পাকুক, পাকিয়ে উঠুক, নতুন করে তৈরি হোক, সেটা চাই না। কিন্তু আমি আমার উপলব্ধি থেকে মনে করি 6 মাসের মধ্যে এই ঘটনা এই সরকারের প্রথম কলঙ্ক এবং ব্যর্থতা। ব্যর্থতা সরকারের অনেক আছে। এই সরকার যে দায়িত্ব দিয়ে ক্ষমতায় বসেছে, সেই দায়িত্বই যে ঠিক মতো পালন করতে পারছে এই কথা এখন কেউ বলে না। সত্যি কথা হলো, সাধারণ মানুষ আমাদের জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই কি হচ্ছে, সব কিছু কি ঠিক আছে, সংস্কার কি হবে, সংস্কার নিয়ে কি ঝামেলা হবে, কোথায় ঐক্য? এখন তো দিন দিন অনেকের সুর বেশি দেখছি। যারা ক্ষমতায় আছেন, যারা আন্দোলন করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা রাজনৈতিক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। তারা নিজেরা রাজনীতির বিতর্ক তুলছেন, উস্কে দিচ্ছেন। তারা একটা দলকে অভিযোগ করছেন,
আর একটা দলকে মাফ করে দিচ্ছেন। আর এইরকম পরিস্থিতিতে দেশ যিনি চালাচ্ছেন, যিনি সবার প্রতিনিধি, যাকে সবাই আমরা সম্মান করি, যাকে এখন পর্যন্ত সবাই আমরা সমর্থন দিচ্ছি, বিরোধিতা করি না, তিনি প্রকারান্তরে তাদের পক্ষ নিচ্ছেন। আমি আবার বলি, রাজনৈতিক দল করবার অধিকার প্রত্যেকের আছে। একটা রিক্সা চালক করতে পারে, একটা মানুষ যার গত আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, উনিও যদি রাজনৈতিক দল করতে চান, আমাদের দেশের কোনো আইন, কোনো নীতি, কোনো নীতিবোধ তাকে রাজনীতি করতে নিষেধ করতে পারে না। কিন্তু তিনি যদি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে রাজনীতির চর্চা করেন, তাহলে সেটা ভালো কথা নয়। একজন উপদেষ্টা কি বলতে পারেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার এই কথা খুবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? আমি পাল্টা চ্যালেঞ্জ করব, আপনি সেটা প্রমাণ করেন। একজন উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য 111-কে ইনভাইট করে? তাকে তার প্রমাণ দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। তার চাইতে বড় কথা, আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন? আপনি তো উপদেষ্টা। আমি বলতে পারি আমি সরকারে নাই, আমি ক্ষমতায় নাই, আমার কোনো দায়িত্ব নেই, আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার রাখি। সাংবাদিক বলতে পারে, সাধারণ মানুষ বলতে পারে, কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন, বিতর্ক উস্কে দেবেন, সেইটা পারেন না। আমরা সবাই জানি তারা দল করবে, ঘোষণা দিয়েছে, ভালো কথা, অভিনন্দন জানাবো। কিন্তু আবার বলি, ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না। যদি কারো মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি, এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে, তাহলে তিনি ভুল করছেন। সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য, নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে, কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার। আর যদি রাজনীতি করেন, তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না, অন্য পছন্দ করছে কি করছে না, সেটা দেখবার সময় আছে। কেউ একজন অনেক বড় আন্দোলন করেছেন, কেউ একজন মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছেন, সেই জন্যই তাকে 10 বিঘা সম্পত্তি লিখে দিতে হবে সরকারের, এইরকম কি কোনো কথা আছে? কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন, অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে, দেশকে এগিয়ে নেওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা, ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন? প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই, কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে, আমার অফিসটায় মেহরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন, উনি হয়তো করতে পারেন। এরকম করে লিজ আমি এক সময় নিয়েছিলাম, অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছে, কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না। এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনার দেওয়া উচিত। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথ। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।